দিনটি ছিল 1948 সালের 30শে জানুয়ারি। একজন বৃদ্ধ মানুষ সাথে দুজনকে সাথে নিয়ে একটি প্রার্থনা সভাতে তিনি যাবেন বলে তিনি এগিয়ে আসছেন। আর 35 বছরের একটি যুবক হঠাৎ এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। প্রণাম করতেই সেই যে বৃদ্ধ মানুষটির সাথে দুজন ছিল তার মধ্যে একজন বলে উঠল, বাপু কো জানা হ্যায়, রাস্তা দো। হঠাৎ করে দেখা গেল সে বন্দুকটি বের করলো এবং 3টে গুলি মেরে দিল। মৃত্যু হলো মহাত্মা গান্ধীর। হ্যাঁ, আজকের ঘটনাতে আমরা এটা নিয়ে পুরোপুরি আলোচনা করব যে নাথুরাম গডসে, যে ব্যক্তিটি এগিয়ে এসেছিল 35 বছরে, তার নাম নাথুরাম গডসে, এবং যে মারা গিয়েছিল বিকেল 5:17 তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, বা আমাদের সবার প্রিয় বাপুজি। কেন এই ঘটনা ঘটলো? যেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে গান্ধী মানে একটা নাম, গান্ধী মানে একটা প্রচার, এবং গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী নিয়ে যখন বিশ্বব্যাপী শান্তির প্রতীক হিসাবে তাকে মানা হয়, তাহলে একটি 35 বছরের ছেলের বুকে কি আগুন জ্বলছিল যে তার সাথে 8 জন সাথে নিয়ে, মানে টোটাল এই ঘটনাতে জড়িত ছিল 8 জন। ফাঁসি হয়েছিল দুজনেরই। একজন হচ্ছে নাথুরাম বিনায়ক গডসে, আরেকজন হচ্ছে নারায়ণ আপটে, নানা আপটেও বলা হয়। এই দুজনেরই ফাঁসি হয়েছিল। কি এমন হচ্ছিল তাদের বুকে যে হঠাৎ করে তারা গান্ধীকে মেরে ফেললো? দেখুন, বুকের আগুন যখন জ্বলে তখন জ্বলতে জ্বলতে হয়তো এমন একটা জায়গায় গিয়ে যাবে যখন মানুষ এই স্টেপটা নেয়। এবং আজকে আমরা এখানে যে নিষিদ্ধ বা ব্যান্ড যে ভার্সনগুলো রয়েছে, মানে যদি ঘটনা দেখা যায় নাথুরাম গডসে কেন গান্ধীজিকে মেরেছিল, এটা নিয়ে নাথুরাম গডসে কোর্টে 5 ঘন্টা সময় ধরে বলেছিল, এবং যিনি লিখছিলেন তিনি 112 পাতা লেখেন এবং 5টি পর্যায়ে লেখেন। এই ঘটনা যা লেখা হয়েছিল, যার বিবৃতি, সেটা কোনোদিনও নেহেরু গভর্নমেন্ট সেই সময়কার বাইরে আসতে দেয়নি। কিন্তু যারা সেই সময় পত্রকার ছিল, যারা সেই সময় বাইরে এসে তাদের নিজের বয়ান দিয়েছে, বা কিছুটা ইউপিএ গভর্নমেন্ট চলে যাওয়ার পরে আরো কিছু বয়ান এসছে, বা গোপাল গডসে যখন অনেক কিছু লিখেছে নাথুরাম গডসের ভাই, এবং সেই সব, বা আমরা যদি দেখি জিডি খোসলার বইতেও, জিডি খোসলা যিনি বিচারক ছিল, আমি ঘটনাগুলো বলে দিচ্ছি, তো সব মিলিয়েই যদি দেখা যায় এই ঘটনাটি কোনোদিনও আসতে দেয়নি, কারণ এটাকে পুরো ব্যান করে দিয়েছিল সেই সময়কার নেহেরু গভর্নমেন্ট। এই ব্যানের কেন করেছিল ব্যান, এবং কি কি কথার জন্য ব্যান করেছিল, সেগুলো সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি পুরোপুরি দেখুন। শুরু করছি ভিডিওটি। নাথুরাম গডসে 35 বছর বয়স তখন। ঘটনাটি এর আগেও দুবার কিন্তু তার টিম গান্ধীজিকে মারার পরিকল্পনা করেছিল, দুবারই তারা ব্যর্থ হয়। একবার গ্রেনেড ফেলেছিল এবং সঙ্গে সঙ্গে সভার স্থলে যারা লোক ছিল তারা ধরে ফেলে। দ্বিতীয়বার তারা ট্রাই করেছিল, হয়নি। কিন্তু এইবার কিন্তু তাদের কাছে ছিল ফুল প্রুফ প্ল্যান। ঘটনাটি 5:05 বেজে যাচ্ছিল। গান্ধীজির সাথে কাঠিয়াবাড়ি থেকে কয়েকজন দেখা করতে এসেছিল। গান্ধীজি ভিতরে কথা বলছিল, এবং তার সাথে যারা থাকেন তারা বারবার বলছিল, বাপু প্রেয়ারের জন্য লেট হয়ে যাচ্ছে, কারণ গান্ধীজি কিন্তু বিকালবেলা করে সর্বধর্ম একটা প্রেয়ার করতেন নিউ দিল্লির বিড়লা হাউস। সেদিন একটু লেটই হয়ে গেছিল, 5:05 থেকে 5:10 গান্ধীজি বেরিয়ে আসলেন। নাথুরাম গডসে এসেই তাকে প্রণাম করে। প্রণাম করার সাথে সাথে তার কাছে যে রিভলভারটি ছিল, সেই রিভলভারটি হচ্ছে ব্রেটলা M1934, ব্রেটলা M1934, সেই সময়কার সেমি অটোমেটিক রিভলভার। 7টা বুলেট থাকতো, এবং একবারে দিলে পরে টানা, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে 7mm, মানে 7টা বুলেটের যে গান পাওয়া যায়, এবং সেটার দাম সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভ্যালুয়েশন করা যায় 70 to 80,000, শুধুমাত্র গান্ধীজিকে মারার জন্যই, যাতে কোনোভাবে কোনো কিছু ভুল না হয়ে যায়, যাতে মৃত্যুবরণ সে করে, সেই জন্যই সে নিয়েছিল। সোজা 3টে গুলি মারে। গুলি মারার পরে সে সেখান থেকে যায়নি, সে সেখানে দাঁড়িয়েছিল এবং আত্মসমর্পণ করে। এর পরের ঘটনায় আমরা আসছি। অবশ্যই রেড ফোর্ট, মানে আমাদের যেটা লালকেল্লা রয়েছে, সেখানে এই ঘটনার সাথে গোটা পৃথিবী যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা ঘটলো, পরের দিনে সমস্ত নিউজ পেপারে কিন্তু গান্ধীজিকে একজন হিন্দু ছেলে মেরেছে, বা গান্ধীজিকে মারা হয়েছে, বিশ্ব এখন অসুবিধায় পড়ে যাবে, ভারতবর্ষ কিভাবে চলবে, এই রকম অনেক ধরনের বিবৃতি কিন্তু গান্ধীজি মৃত্যুর পরের দিনের সমস্ত ধরনের পেপারে এসেছিল। রেড ফোর্টে ফার্স্ট কোর্ট বসে, যেটার বিচার করতে হবে, এদের ফাঁসি দিতে হবে, মোটামুটি একটা এরকম একটা ধারণায়। অবশ্যই তার আগে অ্যাপিল হয়, এবং পাঞ্জাব কোর্টে যে অ্যাপিল হয়, ঘটনা হচ্ছে কোনোভাবে নাথুরাম গডসে কিন্তু নিজেকে ডিফেন্ড করতে চায়নি, এবং সে কোনোভাবেও এটা বলতে চায়নি যে আমি গিল্টি গান্ধীকে মেরে। কেন? যখন চিফ জাস্টিস, মানে সেই সময় যিনি বিচারক ছিলেন জিডি খোসলা
আদালতে সেই সময় যখন পুরো বক্তব্য রাখছিল নাথুরাম বিনায়ক গডসে, সেই বক্তব্য 5 ঘন্টা ধরে চলে এবং 112 পাতার সেই বক্তব্য লেখা হয়। বলা হয় সভা মানে যারা যারা বসেছিল ওখানটাতে, জিডি খোসলা নিজেই বলেছে তার বইয়ের মাধ্যমে যে সত্যি কথা, এটা যদি কোনো কোর্টের উপর না ছেড়ে পাবলিকের উপর ছাড়া হতো তাহলে কিন্তু নাথুরাম গডসে ভারত সম্বন্ধে যা যা বলেছে তাতে কোনোভাবেই সে দোষী প্রমাণিত হয় না, মানে পাবলিকের ভার্সানে এটাও হতে পারত। কারণ একটি মানুষ দেশপ্রেম যার মধ্যে ছিল, এবং এই গোটা ঘটনাতে হঠাৎ করে নেহেরু সরকারি এটাকে কেন ব্যান করে দিল, তার মানে কিছু তো ছিল। আমি আপনাকে একটা একটা করে পয়েন্ট বলছি। তাকে যখন জিজ্ঞেস করে তিনি বলে সে নিজের কেস নিজেই লড়বে, এবং 5 ঘন্টা ধরে সে খালি জাজের সামনে বলে গেছিল। কি কি বলেছিল তার মধ্যে কিছু পয়েন্ট এরকম ছিল, অবশ্যই ভারত ভক্তি দেশ প্রেমের বর্ণনা প্রচুর ছিল। প্রথম পয়েন্ট, গান্ধীজি এমন একটি ব্যক্তি যে ডিভাইড অ্যান্ড রুল ইংরেজদের ছিল, সবসময় বলতো যে দেশ ভাগ হলে আমার বুকে পা দিয়ে দেশ ভাগ হতে হবে। কিন্তু দেখা গেল ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলের পলিসিতেই গান্ধীজি স্টিক থাকলো, এবং গান্ধীজি এমন একটি ব্যক্তি যার জন্য কিন্তু দেশভাগের মূল কাণ্ডারি কিন্তু উনি ছিলেন। এটা আমি নয়, নাথুরাম গডসে সেই সময়কার বয়ানের অংশ। তো এটা একটা মেজর পয়েন্ট ছিল, এবং এর সাথে তার মানে গান্ধী এরকম একটা মহাত্মা মানুষের কাছে কখনোই এরকম জিনিস কিন্তু একসেপ্ট করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু নাথুরাম গডসের আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, পুনেতে জন্ম, হিন্দু পরিবারে, মহারাষ্ট্রিয়ান ফ্যামিলিতে, বরাবরই হিন্দু আদর্শে বিশ্বাসী তিনি। তাদের মনে হয়েছিল মুসলিম তুষ্টিকরণ। দ্বিতীয় পয়েন্ট, গান্ধীজি মুসলিমদের তুষ্টিকরণের পক্ষে ছিলেন এবং নিজে প্রচুরভাবে তুষ্টি করতেন, এরকমই কিন্তু কিছু বক্তব্য রেখেছিল নাথুরাম গডসে। প্রমাণস্বরূপ তিনি বলেছিলেন যে গান্ধীজি সর্বধর্মের নামে তিনি মসজিদে গিয়ে কখনো কিন্তু গীতা পড়ার সাহস করেননি, কিন্তু হিন্দুদের মন্দিরে বসে সেই কোরআনটা কিন্তু পড়ে ফেলেছে। তো যদি সর্বধর্মই হয় তাহলে সব ধর্মের সমান অধিকার, আমি মসজিদে গিয়েও এটা করতে পারবো উল্টো ধর্মের, আবার মন্দিরে গিয়েও করতে পারবো, কিন্তু তিনি একতরফা করেছেন। দ্বিতীয় কথা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা সবাই জানি, সেখানে ও ডায়ার যিনি ছিলেন সেই ও ডায়ারকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল উধম সিং। আমরা খুব ভালো মতন নামটার সাথে সচেতন। উধম সিং এর ফাঁসিও কিন্তু গান্ধীজি আটকাতে পারত, কিন্তু সেক্ষেত্রে উধম সিংকে পাগল বলে সম্বোধন করে দিয়েছিল। নেক্সট, আমরা সবাই জানি আমাদের অতি প্রিয় ভগৎ সিং, এদের যখন ফাঁসির কথা অ্যানাউন্স হয়ে গেছিল তখন এদেরও কিন্তু গান্ধীজি বলেছিল এরা বিপথে চলে গেছে। গান্ধীজি বরাবরই তার যেটা করার, তার যেটা মনে চাওয়ার সে সেটাই করেছিল। তার সবচেয়ে বড় এক্সাম্পল হিসাবে যখন কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে সুভাষচন্দ্র বোস মনোনীত হয়, গান্ধীজির প্রিয় পাত্র যখন সেই মনোনীত প্রেসিডেন্ট না হয় তখন কিন্তু তিনি সুভাষচন্দ্র বোসকে ডেকে রিজাইনটা দিতে বলেছিল। এই ছিল গান্ধীজি। এছাড়াও আরো একটি অ্যাক্টিভিটি তাকে প্রমাণ করে দেয় যে গান্ধীজি বরাবর পাকিস্তানের ফেভারিটে ছিল এবং পাকিস্তানবাসীদের খুব পছন্দের মানুষ ছিল গান্ধীজি, পাকিস্তানের হয়েই লড়েছিল। এর একটি ইভেন্টের মানে একটা ঘটনার কথা নাথুরাম গডসে কিন্তু কোর্টে বলেছিল। কি ঘটনাটা ছিল, দেশভাগের সময় যদি আমরা দেখি ভারতবর্ষের মানে খাজনা যেটাকে আমরা বলি, মানে টোটাল আমাদের কাছে কি অ্যাসেট রয়েছে সেটা ছিল হচ্ছে 400 কোটির মতন খাজনা ছিল। এই 400 কোটির মতন যে খাজনাটা, সেখান থেকে কথা হয়েছিল যে পাকিস্তানকে 75 করোড় ইন্ডিয়ার গভর্নমেন্ট বা ইন্ডিয়ার সরকার দেবে, এই মতন একটা কথা হয়েছিল জিন্নার সাথে বা আমাদের সেই সময় নেহেরু, সর্দার প্যাটেল এবং তার সাথে গান্ধীজি। এবার দেখা যায় দেশ ভাগ হলো 1947 সালের 15ই আগস্ট। দেশ ভাগের কিছুদিন আগেই কিন্তু 20 কোটি ভারত সরকার পাকিস্তানকে দিয়ে দিয়েছিল, বাকি বাঁচলো হচ্ছে 55 করোড়। হঠাৎ করে 22 অক্টোবর 1947, যেটা আপনার মনে থাকে, প্রথম কাশ্মীরে অ্যাটাক করেছিল পাকিস্তান। এতে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ঘোরতর বিরোধ করেছিল। তিনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল এবং একদমই এগেনস্টে ছিল যে পাকিস্তান যখন এত সবকিছুর পরেও আমাদের কাছ থেকে কাশ্মীর নেওয়ার জন্য এইভাবে কাজ করছে, তাহলে পরে তাদেরকে এই 55 কোটি যেটা রয়েছে সেটাকে আমরা আটকে দেব, কোনো মতেই দেব না। গান্ধীজি এবং নেহেরু যখন তাকে বুঝিয়ে পারল না সর্দার বল্লভভাই প্যাটেলকে, কি করলো গান্ধীজি? আমরণ অনশনে বসে গেল। কিসের জন্য? যে পাকিস্তান কাশ্মীরকে অ্যাটাক করছে, ভারতবর্ষ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে তাদের বকেয়া 55 কোটি দেওয়ার জন্য। এটাও দাগ ফেলে দিয়েছিল কিন্তু নাথুরাম গডসের মনে, যে পাকিস্তান পৃষ্ঠপোষকতা,
মুসলিম পৃষ্ঠপোষকতা, এই ছিল গান্ধীবাদের আদর্শ এবং গান্ধীর আদর্শ। তার মৃত্যু মানে সে বলেছিল যে আজকে এই আদালতে হয়তো আমি ফাঁসি হবে বা আমি দোষী হব, কিন্তু যেটা মনের আদালত হয় বা এই আদালতের উপরে যে আদালত আছে যেখানে বিচার হবে সেখানে কিন্তু আমি গিলটি নই। এই ঘটনা এবং এর সাথে যদি দেখা যায় গান্ধীর মনমানি এতটাই ছিল, নাথুরাম গডসে নিজে বলছে এগুলো, যে যেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর জন্য যে ভোটাভুটি হয়েছিল সেখানে কিন্তু আমরা সবাই জানি 12-1 ভোটে জওহরলাল নেহরু কিন্তু হেরে গিয়েছিল, সর্দার প্যাটেল কিন্তু জিতেছিল। কিন্তু তাও গান্ধীজির যেটা করার তিনি কিন্তু পুরো একটা গেম খেলে এই জিনিসটা করেছিল যে নেহরুকেই প্রধানমন্ত্রী তাকে করাতে হবে। তো এই সব ছিল কিছু কিছু ঘটনা যেটার জন্য কিন্তু নাথুরাম গডসে মেরেছিল গান্ধীজিকে। নাথুরাম গডসে দেশপ্রেমী ছিল কি রাষ্ট্রবাদী ছিল কি তার থটে ভুল ছিল সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং হতে থাকবে। কিন্তু এই কথাগুলো সেই সময়কার নেহেরু গভর্নমেন্ট বুঝেছিল যে যদি এই কথাগুলো বাইরে চলে আসে তাহলে পরে গান্ধীর পপুলারিটি কিন্তু অনেক কমে যাবে এবং দেশ অনেক কিছু জানতে পারবে। যার জন্যই এই যে কথাগুলো এখন আমি আপনাকে বললাম সেগুলো সেই সবার মানে কোর্টের কক্ষে আদালতের ঘরে যারা যারা রিপোর্টার লেখক যারা যারা পৌঁছেছিলেন তাদের মুখের বিবৃতি এবং কিছুটা গোপাল গডসের লেখা এবং পরে আমরা জানতে পাই জিডি খোসলা এবং তার সাথে একটি ফেমাস বই আমরা সবাই জানি হোয়াই আই কিল্ড গান্ধী, এইসব বইয়ের মারফতে। কিন্তু আদালতে যেটা অ্যাকচুয়াল প্রকাশ পেয়েছিল মানে যেটা লেখা হয়েছিল 112 পাতার সেটা কিন্তু নেই, মানে হাফিজ এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই, কারণ সেই সময়টা নেহরু গভর্নমেন্ট সেটা আসতেই দেয়নি। তাহলে ভাবুন যেটা আমি বললাম এছাড়াও উনি আরো কত কিছু বলেছিল যে যেটাতে একটা মানুষ 5 ঘন্টা ধরে কথা বলতে পারে কি কি কারণবশত তিনি গান্ধীজিকে মেরেছেন। তাহলে কিছু তো ছিল যেখানে হয়তো কংগ্রেসের পুরো পোল খুলে যেত, গান্ধীর প্রতি বা মহাত্মা গান্ধীর প্রতি যে দেশপ্রেম বা গোটা বিশ্বজুড়ে যে শান্তির বার্তা পৌঁছায় হয়তো সেইখানে লঙ্ঘিত হতো বলেই কংগ্রেস সেই সময় আটকে দেয়। যাই হোক, এই দিনটিকে ম্যাট্রিক ডে বলে ভারতবর্ষের গভর্নমেন্ট থেকে পালন করা হয় এবং নাথুরাম গডসে কেন মেরেছিল আজকে জানলেন, কিভাবে মেরেছিল সেটাও জানলেন, কোন বুলেট দিয়ে মেরেছিল সেটাও জানলেন। ভিডিওটি যদি ভালো লাগে সবার মধ্যে এই ইনফরমেশনটি পৌঁছে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার সাথে বেল আইকনটি কিন্তু দাবালে পরে আপনি নোটিফিকেশনগুলো নতুন নতুন ভিডিওর কিন্তু পাবেন, কারণ চ্যানেলটি বাংলায় বিশ্ব সঙ্গে